হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর ঠিক এর আগের ব্লগটাতেই দেখিয়েছিলাম নেদারল্যান্ডে আমার বেবির কিভাবে ডেলিভারি হয়েছিল, মানে বার্থ ব্লগ শেয়ার করেছিলাম। আর এখন যে ব্লগটা শেয়ার করছি মানে ডেলিভারি হয়ে যাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পরের সময় হবে। ঘড়িতে প্রায় রাত 1টা থেকে 1.5টা মতো সময় হয়েছে। তো আমাদের মেয়ে যখন জন্ম নিয়েছিল সাথে সাথেই ওকে তো আমার বুকের ওপরে দিয়েছিল, প্রায় আধ ঘন্টা আমার বুকের ওপরে ওইভাবেই ছিল। আর তারপরে ওকে পরিষ্কার করে জামা কাপড় পরানো হয়, যেগুলো আমি আগে থেকেই বাড়ি থেকে ধুয়ে জামা কাপড় নিয়ে এসেছিলাম। আর জানেন, মেয়েকে প্রথম ওর ড্রেসটা পরিয়ে দেয় ওর বাবা। অবশ্যই নার্সরাই রোহনকে গাইড করছিলেন, তো ছোট বাচ্চাকে কিভাবে জামা পরানো হয়, ডাইপার চেঞ্জ করানো হয়, আর এইসব বেসিক এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো হসপিটালে ডে 1 থেকে শেখানো হয়। অবশ্যই সেটা মাকে আগে নয়, শেখানো হয় বাবাকে। তো নার্সরাই বলছিলেন যে রোহনকে ডেকে, মা তো 9 মাস নিজের ডিউটি করেছে, কষ্ট সহ্য করেছে, বেবিকে জন্ম দিয়েছে, এবার বাবা তোমার ডিউটি শুরু। তাই রোহনকে সবার আগে ট্রেনিং দিয়েছে কিভাবে ছোট বাচ্চাকে জামা পরানো হয়। আর দেখুন, হসপিটালের নার্সদের ইনস্ট্রাকশন ফলো করে সুন্দর করে কিন্তু ও আমাদের মেয়েকে জামাটা পরিয়েও ফেললো। Look to the camera. Hello, hello, hello. Look, that's it. Look, look, look. Look. Oh, that's beautiful. Oh, she's sleepy. তো বেবিকে তো ক্লিন করে সুন্দর জামা কাপড় পরিয়ে রেডি করে দিয়েছে। এরপরে আমাকেও প্রায় ডেলিভারি 2 ঘন্টা পরে স্নান করতে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ সারা গায়ে ব্লাড লেগেছিল, আর স্নান করলে একটুখানি ফ্রেশ ফিল করতাম। আর জানেন, আমার ডেলিভারির সময় প্রায় 1.5 লিটারের মতো ব্লাড লস হয়েছিল, যার ফলে শরীরটা অনেক উইক ছিল। কিন্তু তখন বুঝতে পারিনি, কারণ আমি যখন স্নান করতে যাই পুরো বাথরুম অবধি আমি একা একাই হেঁটে হেঁটে যাই। তবে শাওয়ার নেওয়ার সময় হঠাৎ মনে হলো আমার মাথাটা যেন ঘুরছে, আর কিছুতেই আমি চোখ খুলে তাকাতে পারছি না। আর ঠিক ও সময় নার্স এসেছিলেন আমার হসপিটাল ব্যাগ থেকে ফ্রেশ জামা কাপড় নেওয়ার জন্য। শুধু আমি একটুখানি বলেছিলাম আমার মাথাটা ঘুরছে, তারপরে যখন চোখ খুলি তখন দেখি রোহন আমাকে ধরে বসে রয়েছে। ভাগ্যিস ও এসে আমাকে পেছন থেকে সঠিক সময় ধরেছিল, নাহলে হয়তো আমি বাথরুমের মধ্যে মাথা ঘুরে ওই সময় পড়ে যেতাম। তো যাই হোক, সাথে সাথে আমাকে আবার বেডে দিয়ে দেওয়া হয়। তো ওই যে রাতে ঘুমিয়েছিলাম, এখন সকালে চোখ খুলেছি। টানা 6 থেকে 7 ঘন্টা ঘুমানোর পরে বেশ ভালো লাগছে। আর গতকাল রাতের মতো অতটাও আর উইকনেস নেই। আর এখানে আবার অনেকের কাছেই শুনেছি ওই নর্মাল ডেলিভারি হলে 5 থেকে 6 ঘন্টা পরেই ডিসচার্জ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। তবে যেহেতু আমার বেবির ওয়েট প্রায় 2 কেজি 700-র মতো হয়েছিল, এনাদের অনুযায়ী সেটা অনেকটাই কম, একটু স্মল বেবি। তাই ওনারা ঠিক করেছে 24 ঘন্টা হসপিটালেই রাখবেন, তারপরে যদি দেখেন সব কিছু ঠিক রয়েছে তাহলে একদিন পরে আমাদেরকে ছেড়ে দেবে। তো ভালো মতো করে ঘুমিয়ে নিয়ে ঘুম থেকে উঠেই দেখছি ব্রেকফাস্ট হাজির হয়ে গিয়েছে। তো ব্রেকফাস্টের মধ্যে জুস ছিল, ব্রেড ছিল, ফল ছিল, জ্যাম ছিল, আর ওই চিকেনের পাতলা পাতলা স্লাইসগুলো ছিল। তো ওটা রোহন খেয়েছিল স্যান্ডউইচ বানিয়ে, আমি ব্রেড, জ্যাম, ফ্রুট আর জুস খেয়েছিলাম। আর আজকে তো সারাদিনই প্রায় 2 ঘন্টা পর পর এসে নার্সেরা বেবিকে চেক করছিলেন, আর সাথে সাথে রোহনকে ট্রেনিংও দিয়ে যাচ্ছিলেন। রাতে তো রোহনকে ট্রেনিং দিয়েছিল ছোট বেবিকে কিভাবে ড্রেস পরাবে, আর এখন যিনি আবার বেবিকে দেখছেন তিনি আবার রোহনকে ট্রেনিং দিল কিভাবে বেবির ডাইপার চেঞ্জ করব। এছাড়াও কিছুক্ষণ পর পর, যেহেতু ছোট বাচ্চা, তার টেম্পারেচার মনিটর করতে হবে, তো সেটাও রোহনকে শিখিয়ে দিয়েছে। এমনকি রোহন নিজে থেকেও সব কিছু শিখতে চাইছিল। এখন তো হসপিটালে নার্সেরা শিখিয়ে দিচ্ছে, যখন আমরা বাড়িতে যাব তখন তো ম্যাটারনিটি নার্সরাও আসবেন, মানে ক্র্যাম্পজর্গ, তারাও হয়তো আমাদেরকে এইভাবেই সব কিছু শিখিয়ে দেবে। তবে শুরুতেই ট্রেনিংটা মাকে নয়, দেওয়া হয় বাবাকে, যাতে সে বাড়িতে গিয়ে মাকে ভালো মতো করে অ্যাসিস্ট করতে পারবে। এছাড়াও আমি তো প্রথম দিকে একটুখানি দুর্বল থাকবো, তাই সব কাজ বাবাকেই করতে হবে। আর রোহন দেখতে পাচ্ছি ভীষণ এক্সাইটেড মেয়েকে পেয়ে, সব কিছু নিজেই করতে চাইছে। যাক, আমার মনে হচ্ছে আর তেমন কোনো চিন্তা নেই। বেশ ভয় পাচ্ছিলাম যে বাড়ির বড়রা নেই, কীভাবে বাচ্চা সামলাবো, হয়তো অনেকটা কষ্ট হবে। তবে হ্যাঁ, এনারা প্রথম থেকে যেভাবে সব কিছু হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন, 9 মাসের প্রেগনেন্সি জার্নিতেও এরা খুব সুন্দর করে গাইড করেছিল, তাই তো সব কিছু একা একাই ম্যানেজ করে নিয়েছি। এবারও হয়তো একটু কষ্ট হলেও
আর সব কিছু বুঝতে কিছুটা সময় লাগলো, হয়তো ঠিক দুজনে একা একাই সব কিছু সামলে নিতে পারবো। তো যাই হোক, ওদিকে রোহন সকাল থেকেই মেয়েকে কোলে নিয়ে বেশ ব্যস্ত ছিল। নার্সেরা কিছুক্ষণ পরপর এসে চেক করছিলেন, তবে আমরা বেবির সাথে অনেকটা সময় একা একাই কাটিয়েছি। আর এখন ডিনার টাইম, ওই সন্ধ্যে 6টার সময় ডিনার দিয়ে গিয়েছে। এর মাঝখানে অবশ্য রোহন একটু কিছুক্ষণের জন্য বাড়ি গিয়েছিল, ফ্রেশ হয়ে আরও কিছু কাজকর্ম সেরে তারপরে এসেছে। তো তখন ডিনারের অর্ডার নিতে এসেছিল। তো আমি তো নিজের জন্য ক্যারেট আর পিস এইসব বয়েল নিয়েছিলাম, আর সাথে তো চিকেন আর একটা সস ছিল। এছাড়াও দুটো অপশন দিয়েছিল, বয়েল পটাটো নালে রাইস নেওয়ার জন্য। যেহেতু আমরা বাঙালি ভাত খেতে বেশ ভালোবাসি, তো ব্রাউন রাইসই হোক না কেন, তো রাইসটাই নিয়েছিলাম। আর রোহন যেহেতু ব্রকলি খেতে ভালোবাসে, সাথে ছিল গাজর আর মটরশুঁটির জায়গায় ওর জন্য ব্রকলি অর্ডার করেছিলাম। তো এদিকে আমাদের নিউবর্ন বেবি মেয়ে যেহেতু জেগে রয়েছে, তো রোহন ওকে কোলে নিয়ে ওর সাথে সময় কাটাতে বেশ ব্যস্ত ছিল। তবে শুরুর দিকে আমরা দুজনেই এত ছোট বাচ্চা নিতে বেশ ভয় পাচ্ছিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভালো মতো করে অভ্যাস করে ফেলেছি। তো যাই হোক, ওদিকেও মেয়ের সাথে সময় কাটাচ্ছে, আমি ততক্ষণে এদিকে ডিনারটা সেরে ফেলি। খেলনা দিয়ে দিলাম, এবার এটাকে নিয়ে সময় কাটাও, আমাকে জ্বালাবি না। হাতের বাড়ি হ্যাঁ, সব টুকুগুলো সব ছোট হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তো আমার মোটামুটি ডিনার করা হয়ে গিয়েছে, ডেজার্টটা একটু পরে খাবো, ততক্ষণে রোহন ডিনারটা করে ফেলুক। আর কালকে বেবি জন্মানোর পরও সারা রাত ট্যাপ ট্যাপ করে এইভাবেই তাকিয়েছিল। আজকে একটুখানি ঘুমোচ্ছে, কিন্তু মাঝে মাঝে আবার কান্নাকাটিও করছে, আর আমরা দুজনেই বুঝতে পারছি না কেন কান্নাকাটি করছে। তো আমরা একটুখানি ভয়ও পাচ্ছিলাম। তো নার্সদের জিজ্ঞাসা করলে ওনারা বলছেন ওরা বেবি, ওরা কাঁদবে না তো কে কাঁদবে, বেশি ভয় পেয়ে লাভ নেই, ধীরে ধীরে সব কিছু বুঝে যাবে যে কেন ওরা কাঁদছে, কি চাই ওদের। তো যাই হোক, এখন চলুন রাতের ডিনারটা খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।